প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে উপকূলীয় বিভিন্ন জেলায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানাতে পটুয়াখালীর খেপুপাড়ায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, কুয়াকাটায় আছেন শিকদার জাবির, খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। প্রথমেই সরাসরি যাব শাকিলের কাছে। শাকিল, বেলা যতই বাড়ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু ততটাই দৃশ্যমান হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের যে গতিবেগ তাও কিন্তু প্রতি মুহূর্তেই বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নদ নদীর যে পানি আছে তাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি পটুয়াখালীর খেপুপাড়া এলাকায় এবং ঘূর্ণিঝড়টি আসলে এই খেপুপাড়ার উপর থেকেই কিন্তু যাবে বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর। এবং এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করতে বরিশালের সহ দেশের যে উপকূলীয় যে এলাকাগুলো আছে সব ধরনের কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। আমরা সিপিপির সাথে কথা বলছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশাল বিভাগে ৩,৯৭৪টি আশ্রয় কেন্দ্র এরই মধ্যে কিন্তু তারা প্রস্তুত করেছে এবং এই আশ্রয় কেন্দ্রের পাশাপাশি ৬,২৪৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১,০৬৬টি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু যারা যদি এই ঘূর্ণিঝড়ের আঘাতে যারা ক্ষতিগ্রস্ত হবে বা যারা আশ্রয় কেন্দ্রে ছুটে আসবে তাদের জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কিন্তু প্রায় ৩২,৫০০ সিপিপির স্বেচ্ছাসেবক কিন্তু বরিশাল বিভাগে এরই মধ্যে কিন্তু প্রস্তুত রয়েছে। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ১৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টিকে মোকাবেলা করতে কিন্তু দফায় দফায় কিন্তু গতকাল থেকে বৈঠক করেছে প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যারা আছে তা সব স্বেচ্ছাসেবকরা। এবং আমরা দেখেছি যে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু প্রস্তুতির কথা কিন্তু জানিয়েছে যারা আছে তারা। এবং এছাড়া বরিশাল বিভাগে কিন্তু প্রায় ৪৭০টি মেডিকেল টিম কিন্তু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব একটু কুয়াকাটায়, সেখানে আছে সহকর্মী শিকদার জাবির, জানবো সেখানকার পরিস্থিতি। সময় যত যাচ্ছে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার কারণে ফুঁসে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, যদিও এখন ভাটার সময় না হয়ে এখন যদি জোয়ারের সময় থাকতো সেক্ষেত্রে কিন্তু আরও ঢেউয়ের তাণ্ডব দেখা যেত। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে পরিমাণ ঢেউ দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবে এই ঢেউ সমুদ্র পাড়ে থাকার কথা নয়। তবে এই ঢেউ কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবেই সকাল থেকে বড় বড় ঢেউ আসতে পড়ছে সৈকতের বালিয়াড়িতে। এছাড়াও ভোর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ঝড়ো হওয়া সহ বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টি কমেছে, আর ১০ মিনিট হলো বৃষ্টি কমেছে, কিন্তু এর আগে একটানা বৃষ্টি ছিল ভোর থেকে। তো আসলে বলা যায় ঘূর্ণিঝড় রেমাল এটি কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে, যার কারণে এর প্রভাব পড়তে শুরু করেছে ঝড়ো হওয়া, সেই সঙ্গে বৃষ্টি এবং উত্তাল ঢেউ। তো সব মিলিয়ে বলা যায় পটুয়াখালীর উপকূলে এই মুহূর্তে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, যে কারণে আসলে মাইকিং সহ বিভিন্নভাবে সিপিপি, স্বেচ্ছাসেবী এবং পুলিশ, নৌ পুলিশ সবাই কিন্তু কাজ করছেন। আর যেহেতু ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর উপকূল দিয়ে আঘাত হানবে, সেহেতু এই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক থাকাটাই স্বাভাবিক। তো জেলা প্রশাসকের পক্ষ থেকে উপকূলীয় যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে সেই সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে গতকাল যখন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সাংবাদিকদের সামনে ব্রিফ করেছিলেন, এরপর থেকেই কিন্তু সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং যেই অঞ্চলটিতে ঘূর্ণিঝড় আঘাত হানবে এই অঞ্চলটি আসলে দুর্যোগ প্রতিমন্ত্রীর বাড়ি। তো এই অঞ্চলে যাতে ঘূর্ণিঝড় আঘাত হানলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সে লক্ষ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসন
জেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তো সেগুলোকে প্রস্তুত করা হয়েছে, তারা কাজ করছেন। আমরা দেখেছি যে কুয়াকাটার সমুদ্র পার এবং আশপাশের এলাকাতে সিপিপি রেড ক্রিসেন্টের সদস্যরা মাইকিং সহ বিভিন্নভাবে মানুষকে সতর্ক করছেন। তো আসলে সেই অবস্থা আমরা দেখেছি এবং আপনারা আসলে জানেন যে পটুয়াখালী যেহেতু সাগর নদীবেষ্টিত এলাকা, এই এলাকায় প্রতিবারের যে ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়ে সর্বপ্রথমই ক্ষতিগ্রস্ত হয় এবং উপকূলকে লণ্ডভণ্ড করে দেয়। তো আমরা আপনাদেরকে সারাদিন সেই খবরই জানাবো আবহাওয়ার। তো এতটুকুই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর। আমরা সরাসরি চলে যাব কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর উত্তাল রয়েছে, জোয়ারের পানি স্বাভাবিক 4 থেকে 5 ফুট উচ্চতা প্রবাহিত হচ্ছে। তবে সকালে যে পানির উচ্চতা সেটি একটু কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেটি লাইফগার্ড কর্মীরা বলছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে পানির যে উচ্চতা সেটি আরও অনেক বেশি বেড়ে যাবে এবং এটি উপকূলে আরও বেশি ধেয়ে আসছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আসলে কক্সবাজারে ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজার থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থান করছে, যার কারণে আমরা আসলে যেটি প্রভাব পড়ছে, একদিকে ব্যবসা গরম পড়ছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার বাতাসের গতিবেগ বাড়ছে, এভাবে আসলে পরিস্থিতি আসলে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কক্সবাজার সৈকতে যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টে কিন্তু লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং মানুষজনকে সাগরে নামতে দেওয়া হচ্ছে না। আমরা লক্ষ্য করছি এখানে দেশের দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা এসেছেন তারা আসলে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে হাঁটছেন, তারা বলছেন মূলত ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাবের ফলে সাগর কেমন হয় তারা সেটি দেখতে আসছেন। অন্যদিকে যেহেতু এটি ঘূর্ণিঝড় যেহেতু কক্সবাজারে অতিক্রম করতে পারে, সেক্ষেত্রে এখানে প্রশাসনের যে প্রস্তুতি সেটি কিন্তু ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছে। 638টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি প্রায় 9200-র বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। একই সঙ্গে যে খাদ্য থেকে শুরু করে অর্থ সহায়তা যা যা দরকার সবকিছু এখানে রয়েছে বলে কক্সবাজার জেলা প্রশাসক শাহিন ইমরান জানিয়েছেন। গতকাল রাতে একটি সভা হয়েছে, সেই সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। এভাবেই কিন্তু পুরো যে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেক্ষেত্রে তারা সব ধরনের আসলে ব্যবস্থা নিয়েছে। তবে একটি লক্ষণীয় সেটি হচ্ছে কক্সবাজারে একটি রাডার স্টেশন রয়েছে, যে রাডার স্টেশনটি গত 10 মাস ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। কক্সবাজার আবহাওয়া অফিসের যে কর্মকর্তা আব্দুল হান্নান যেটি জানিয়েছে, এই রাডার স্টেশনটির মাধ্যমে কক্সবাজার থেকে 400 কিলোমিটার দূরত্ব চতুর্দিকে যে গতিপথ, যে ঘূর্ণিঝড়ের গতিপথ কিংবা আকাশ মেঘাচ্ছন্ন নানা ধরনের যে আগাম বার্তাগুলো পাওয়া যায়, সেই আগাম বার্তাগুলো এখন কক্সবাজার থেকে আসলে রাডার স্টেশনটি অকেজো হয়ে যাওয়ার কারণে সেটি পাওয়া যাচ্ছে না। তবে ঢাকায় যে রাডার স্টেশনটি আছে সেটি 450 কিলোমিটার পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারে। সেই তথ্যের মাধ্যমে তারা যারা মানুষ রয়েছে, উপকূলবর্তী মানুষ, তাদেরকে যে ঘূর্ণিঝড়ে যে আগাম বার্তা সেটি দেওয়া হচ্ছে। তবে কক্সবাজার রাডার স্টেশনটি যে মেয়াদকাল সেটি হচ্ছে 10 থেকে 12 বছর। সেই 12 বছর পেরিয়ে 17 বছর পর্যন্ত এটি সচল ছিল। 17 বছর পর্যন্ত সেটি অনবরত আগাম বার্তা থেকে শুরু করে যে সতর্ক বার্তা সবগুলো দেওয়া হতো, কিন্তু বর্তমানে গেল 10 মাস ধরে সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অনেকটাই বিকল, যার কারণে কোনো কক্সবাজার রাডার স্টেশনটি থেকে কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। তবে ঢাকা যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে, সেই আবহাওয়া অধিদপ্তর থেকে মূলত যে আবহাওয়ার যে আগাম বার্তাগুলো রয়েছে সেই আগাম বার্তাগুলো যে উপকূলের মানুষজনকে জানিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, কক্সবাজারে যে 9টি উপজেলা রয়েছে তার অধিকাংশই উপকূলীয় এলাকা। এই উপকূলীয় এলাকাগুলোতে যেসব মানুষ খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ মানুষগুলোকে যাতে আরও সংকেত বাড়লে যাতে দ্রুত সময়ের মধ্যে আনা যায় সে কার্যক্রমগুলো পরিচালনা করছে। আমরা লক্ষ্য করেছি রাত 10টার দিক থেকে রাত 10টার পর মাইকিং করা হয়েছে মানুষজনকে যাতে সতর্ক থাকার জন্য।
এবং পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে প্রস্তুতি সেটি কিন্তু তারা খুব ভালোভাবে নিয়েছেন বলে জানিয়েছেন। অন্যদিকে আসলে যে জলোচ্ছ্বাস সেটি অতিমাত্রায় আরও বেশি উচ্চতায় প্রবাহিত হয়ে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে, সেজন্য উপকূলীয় এলাকার মানুষজনকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি খুলনায় আমাদের সহকর্মী আব্দুল্লাল মামুনের কাছে। সময় যত বাড়ছে ততই কিন্তু স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব খুলনা অঞ্চলেও। সকাল থেকে আমরা দেখছি আকাশে পুরো মেঘ এবং বাতাস বইছে, সেই সাথে কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি এবং কখনো কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়ছে এবং নদীতে স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদিও এই মুহূর্তে ভাটা রয়েছে, তারপরেও কিন্তু নদীতে স্বাভাবিকের থেকে বেশি স্রোত দেখা যাচ্ছে এবং এই স্রোত বাড়ছে এবং নদীতে ঢেউও কিন্তু বাড়ছে। এখানে খুলনার উপকূলীয় যে বিভিন্ন এলাকা রয়েছে সবগুলো এলাকারই কিন্তু আসলে একই অবস্থা। কোথাও কোথাও কিন্তু বিশেষ করে কয়রা পাইকগাছা অঞ্চলে আমরা সকাল থেকে শুনছি যে সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেটি বৃষ্টির পরিমাণ কিন্তু আসলে সময়ের সাথে সাথে আসলে বাড়ছে। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকায় 6 শতাধিক আশ্রয় কেন্দ্র আসলে প্রস্তুত রাখা হয়েছে এবং যারা আসলে একেবারেই নদী পাড়ের বাসিন্দা তাদেরকে কিন্তু মাইকিং করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আসলে আহ্বান জানানো হচ্ছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি আসলে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং প্লাবিত হতে পারে এলাকা। এই কারণে তাদেরকে দ্রুত প্রয়োজনীয় মালামাল নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আসলে আহ্বান জানানো হচ্ছে। এখানে অনেকেই আসলে সময় ক্ষেপণ করছে, এই জন্য কিন্তু মাইকিং করে তাদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে নেওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মেডিকেল টিম গঠন করা হয়েছে যারা আসলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে দিচ্ছেন এবং খাবার পৌঁছে দিচ্ছেন এবং সব কিছুভাবে আসলে প্রস্তুত রাখছেন। যে কথা আসলে বলছিলাম, খুলনায় কিন্তু যে খুলনার পার্শ্ববর্তী জায়গা মংলা বন্দরে কিন্তু এখনও ঘূর্ণিঝড়ের 7 নম্বর সংকেত সেটি কিন্তু আসলে বহাল রয়েছে এবং আবহাওয়া অফিস জানাচ্ছে আজ কিন্তু দিনভর পুরো উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে আশঙ্কা করা হচ্ছে বেড়িবাঁধ সংশ্লিষ্ট যে এলাকাগুলো ভাঙন রয়েছে সেখানে কিন্তু বেড়িবাঁধ ভেঙে পানিতে প্লাবিত হতে পারে গ্রামের পর গ্রাম। এই কারণে কিন্তু সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব নিয়ে সবশেষ খবর। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমরা যুক্ত হয়েছিলাম খুলনা, কক্সবাজার এবং তার আগে পটুয়াখালীতে।